সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর্থিক বিবরণী টপ 10 সিকিউ সাজেশন। আজকে আর্থিক বিবরণী ফার্স্ট পেপারের সর্বশেষ ক্লাস, অর্থাৎ 10তম আর্থিক বিবরণী আজকে আমরা সলভ করব। 10তম সিকিউ যেটা, এর আগে আমরা 9টি সিকিউ করিয়েছি। যারা এর আগের ক্লাসগুলো করনি ধারাবাহিকভাবে করবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস এই 10টি সিকিউ কেউ যদি ধারাবাহিকভাবে করতে পারে আর্থিক বিবরণীতে সম্পূর্ণ মার্কস পাবে, এই বিশ্বাস আমার আছে। সো চলো আমরা সর্বশেষ ক্লাসটি করি। আজকে আমাদের প্রশ্ন যশোর বোর্ড 2025-এর প্রশ্ন, রাহি ট্রেডার্স 2024 সালের 31 ডিসেম্বরের রেয়ামিল। যথাযথ আমাদের বরাবরের মতো প্রথমে রেয়ামিলটা পড়বো, চলছিলা বিশ্লেষণ করব, কোনটি কোন হিসাব কোথায় যাবে না যাবে, নগদ তহবিল এটি কোথায় যায়, এটি আমাদের চলতি সম্পদে যায়, রাইট। প্রাপ্য হিসাব এটিও কেমন বলো, চলতি সম্পদ। প্রারম্ভিক মজুত পণ্য এটি হচ্ছে ব্যয় হিসাব, কেমন ব্যয়, প্রত্যক্ষ ব্যয়। 8% বিনিয়োগ, 8% বিনিয়োগ হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্পদ। এই বিনিয়োগের যে দেখো আমাদের রেয়ামিলটা হচ্ছে 2024 সালের, আর বিনিয়োগ করা হয়েছে 23 সালের শুরুতে, তার মানে 23 সাল শেষ, তারপর 24 সালের শুরু থেকে শেষ পর্যন্ত। এটা হলো ধরো 2023 সাল, এটা হলো 2024 সাল। তো 23 সালের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা 23 সালের হিসাব করব না, 24 সালের শুরু থেকে শেষ পর্যন্ত বিনিয়োগটা ব্যবহার হয়েছে, তার মানে পূর্ণ বছরের সুদ হবে। সো বিনিয়োগের সুদটা হবে পূর্ণ বছরের। এটি রেয়ামিলের মধ্যে গুপ্ত সমন্বয়। কেন? কারণ দেখো 1,80,000 টাকা এটা একবার যাবে কোথায়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্পদে। আর এই 1,80,000-এর উপরে 8% যে সুদটা, সেই সুদটা কোথায় যাবে, অপরিচালন আয়ে একবার যাবে, আর একবার কোথায় যাবে, চলতি সম্পদে যাবে। সো এখানে দেখো বিনিয়োগের সুদ আছে, বিনিয়োগের সুদ কত টাকা আছে, অলরেডি 10,000 টাকা আছে। রেয়ামিলের মধ্যে যে বিনিয়োগের সুদ থাকে সেটা অলরেডি পেয়ে গেছি, প্রাপ্তি। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 1,80,000 টাকার 8% কত হয়, 1,80,000 1 2 3 ইন্টু 8%, তাহলে 14,400 টাকা হচ্ছে টোটাল, 14,400 টাকা হচ্ছে টোটাল বিনিয়োগের সুদ। তো তার মধ্যে থেকে অলরেডি আমরা 10,000 টাকা পেয়ে গেছি, তাহলে বকে আছে কত, 4,400। তাহলে চলতি সম্পদে যাবে কত, 4,400। আর আয়, টোটাল আয় হচ্ছে আয়, পার্সেন্টেজ করার পরে যে আয়টা বাৎসরিক 14,400, এই 14,400টাই হচ্ছে কি বলো, অপরিচালন আয়। তাহলে এই কাজটা কয়বার হবে, মোট 3 বার। 8% বিনিয়োগ 1,80,000 টাকা, 1,80,000 টাকা বিনিয়োগ হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর আয় যতটুকু বকে আছে সেটা চলতি সম্পদ, আর টোটাল আয়টা হচ্ছে অপরিচালন আয়ে যাবে। আসবাবপত্র, আসবাবপত্র একটি স্থায়ী সম্পদ, 10% ঋণ, এটাও সেম, এটা 3 বার কাজ হবে। দেখো 10% 2 লক্ষ টাকা, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো ঋণ হচ্ছে কোথায় যাবে, দীর্ঘমেয়াদী দায়ে যাবে। এটা রেয়ামিলের, এটা না একবার। এই পার্সেন্টেজের কারণে সুদটা আবার 2 জায়গায় যাবে। 2 লক্ষ টাকার 10% কত, 20,000 টাকা। এই 20,000 টাকা হলো একবার অপরিচালন ব্যয়ে যাবে, আর যতটুকু বকেয়া থাকবে সেই বকেয়া অংশটা কোথায় যাবে, চলতি দায়। তাহলে সুদ কত, সুদ হচ্ছে 20,000। তার মধ্যে দেখো রেয়ামিলে বলা আছে ঋণের সুদ অলরেডি 12,000, তার মানে রেয়ামিলে যে ঋণের সুদ বলা থাকে সেটা অলরেডি পেইড করেছি। সো টোটাল আমাকে সুদ বাবদ পরিশোধ করতে হবে কত, 20,000 টাকা। তার মধ্যে রেয়ামিলে বলে দিয়েছে অলরেডি 12,000 টাকা পেইড করেছি। সো 12,000 টাকা অলরেডি পরিশোধ করেছি, তার মানে 8,000 টাকা হচ্ছে বকে আছে। সো বকেয়ার টুক হচ্ছে 8,000 হচ্ছে বকে, এটা কোথায় যাবে, চলতি দায়ে যাবে। আর টোটাল অপরিচালন ব্যয় যাবে টোটাল 20,000। ঠিক আছে। পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র, আসবাবপত্র থেকে এটা কি হবে, আসবাবপত্র থেকে এটা বিয়োগ করতে হবে, এর জন্য আসবাবপত্রের সাথে দাগ দিলাম। মূলধন এটি হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। আর পুঞ্জীভূত অবচয় প্রতি মালিকানা, প্রতি সম্পদ, পুঞ্জীভূত অবচয় কি, প্রতি সম্পদ। প্রদয় হিসাব হচ্ছে একটি চলতি দায় হিসাব। উত্তোলন হচ্ছে প্রতি বা বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। মূলধন থেকে এটা কি করতে হয়, মূলধন থেকে বিয়োগ করতে হয়। ক্রয় হচ্ছে ব্যয় হিসাব, বিক্রয় হচ্ছে আয় হিসাব। ক্রয় ব্যয়, বিক্রয় আয় হিসাব। বেতন হচ্ছে পরিচালন ব্যয় হিসাব। ভাড়া পরিচালন ব্যয় হিসাব। বীমা পরিচালন ব্যয় হিসাব। ঋণের সুদ, বিনিয়োগের সুদ হচ্ছে অপরিচালন আয় ব্যয়। এই ছিল আমাদের রেয়ামিল।
এবার আসি সমন্বয়। সমাপনী মজুদ পণ্য ৮০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। সমাপনী মজুদের কাজ হচ্ছে আমরা জানি দুইবার, একবার চলতি সম্পদে যাবে আর একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে। প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা? ১০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে ১০,০০০ টাকার মণিহারে আছে এবং সমাপনী মজুদের মধ্যে ৬,০০০ টাকা আছে। তার মানে সমাপনী মজুদের সাথে দাগ আছে, সমাপনী মজুদের সাথে কাজ আছে, মণিহারি অন্তর্ভুক্ত আছে। সো প্রারম্ভিক মজুদের মধ্যে মণিহারি আছে, সমাপনী মজুদ তার মধ্যে মণিহারি আছে। সো আমাদের কাজ হচ্ছে মণিহারি আছে কিনা, মণিহারির সাথে দাগ, প্রারম্ভিক মজুদের সাথে কাজ আছে আর সমাপনী মজুদের সাথে কাজ আছে। মণিহারি কি কোথাও আছে? মণিহারি নাই। সো আমরা প্রারম্ভিক মজুদের সাথেও দাগ দিলাম, সমাপনী মজুদ থেকে দাগ দিলাম। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য থেকে প্রারম্ভিক মজুদের মধ্যে যে মণিহারি থাকে সেটা হচ্ছে মণিহারি খরচ, কারণ প্রারম্ভিক মজুদ একটা খরচ, মণিহারিটাও কি একটা খরচ। সমাপনী মজুদ পণ্যের মধ্যে যে মণিহারি থাকে সেটা হচ্ছে অব্যবহৃত মণিহারি। সমাপনী মজুদ একটা সম্পদ, অব্যবহৃত মণিহারিটাও কি একটা সম্পদ। সুতরাং এখানে দুই রকম মণিহারি আছে। আচ্ছা, তাহলে এন্টিটার বেশ কাজ আছে, প্রারম্ভিকের সাথে বিয়োগ, সমাপনী মজুদের সাথে বিয়োগ। এরপরে আসি হচ্ছে প্রাপ্য হিসেবে ২,০০০ টাকা অনাদায়ী দেনা। অনাদায়ী দেনা যে কথা, অনাদায়ী পাওনা একই কথা। অনাদায়ী দেনা বা পাওনা হচ্ছে একটি ব্যয় হিসাব। সো অনাদায়ী দেনা বা পাওনা হচ্ছে কি একটা ব্যয় হিসাব। অনাদায়ী পাওনা এখানে কোথাও নাই। তো অনাদায়ী পাওনা নাই, কিন্তু এটা নতুন অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করতে হবে। অবশিষ্ট অনাদায়ী পাওনার উপরে এটা বাদ দেওয়ার পরে অবশিষ্টের উপরে কত পার্সেন্ট? ৫%। অবশিষ্টের উপরে কত পার্সেন্ট? ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। এরপর আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। তো আসবাবপত্রের সাথে আমরা দাগ দিব। আসবাবপত্র এই হচ্ছে আসবাবপত্র, আসবাবপত্রের সাথে আমরা দাগ দিব, 10% অবচয় ধার্য করতে হবে। বেশ অঙ্কটা বড়। এবার দেখি আমাদের করণীয়ের মধ্যে কি আছে। বিনিয়োগে অনাদায়ী সুদ। অনাদায়ী হচ্ছে, অনাদায়ী মানে কি বলতো? অনাদায়ী মানে হচ্ছে বকেয়া, ঋণের বকেয়া সুদ। আমরা অলরেডি বের করেছি ক্যালকুলেশন করার সময়, সেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। সো অনাদায়ী ক নাম্বারটা আমরা করে ফেলি, যেটা আমরা অলরেডি ক্যালকুলেশন করেছি। দেখো 10% বিনিয়োগ ১,৮০,০০০ টাকা, 8% করলে বাৎসরিক সুদ হবে কত টাকা? ১৪,৪০০। তার মধ্যে রেয়া মিলে বিনিয়োগের সুদ আছে কত? ১০,০০০। তার মানে অলরেডি পেয়ে গেছি ১০,০০০, তাহলে বকে আছে ৪,৪০০। তাহলে আমরা ক নাম্বারটা করি। রেয়া মিলে বিনিয়োগের সুদ দেয়া আছে কত? রেয়া মিলে বিনিয়োগের সুদ দেয়া আছে কত? ১০,০০০ যোগ বকেয়া ৪,৪০০, টোটাল ১৪,৪০০। এখানে মূলত ছিল কিভাবে? ১,৮০,০০০ টাকা বিনিয়োগ, তার ৮%। কত পার্সেন্ট ছিল? ৮% ছিল। দেখো ১,৮০,০০০ টাকার 8%, তাহলে ১,৮০,০০০ টাকার 8% করলে টোটাল সুদ হবে কত? ১৪,৪০০। এই ১৪,৪০০-র মধ্যে কত টাকা বকে আছে? বকে আছে ৪,৪০০, কিন্তু আমাদের চাইছে বকেয়া বিনিয়োগের সুদ। তাহলে এইভাবে লিখলে হবে না, ১৪,৪০০ হলো টোটাল সুদ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, উল্টা ভাবে লিখতে পারি, বিনিয়োগের সুদ, মোট সুদ, বিনিয়োগের মোট সুদ কত? ১৪,৪০০। মানে ১,৮০,০০০-কে 8% করলে ১৪,৪০০। এটা থেকে মাইনাস বিনিয়োগের সুদ প্রাপ্তি, অলরেডি পেয়ে গেছি কত? প্রাপ্তি অলরেডি পেয়ে গেছি হলো ১০,০০০। রেয়া মিলে যেটা দেয়া থাকে সেটা অলরেডি পেয়ে গেছি। তাহলে বকে আছে কত? ৪,৪০০। তাহলে ইকুয়ালস টু বিনিয়োগের বকেয়া সুদ হচ্ছে ৪,৪০০। সো এটা একটা বের হলো। এবার হচ্ছে ঋণের বকেয়া সুদ বের করব। অনুরূপ ভাবে ঋণের মোট সুদ বের করব। ঋণের মোট সুদ থেকে ঋণের যেটা প্রদান করছি, ঋণের সুদ প্রদান
ঋণের সুদ প্রদান যতটুকু করেছি করার পরে কি হবে ইকুয়ালস টু বকেয়া বা অনাদায়ী ঋণের সুদ। তো কত ছিল মোট ঋণের সুদ? ঋণ ছিল হচ্ছে কত 2 লক্ষ টাকা 10% করলে কত হবে 20,000। তাহলে ঋণের মোট সুদ ছিল 20,000। 2 লক্ষ টাকা ছিল, লোন করেছিলাম 2 লাখ, তার 10%, তো 10% কত হয় 10%-এ মোট সুদ হয় 20,000 টাকা। সো 20,000 টাকা হচ্ছে মোট সুদ। এবং ঋণের সুদ প্রদান কোথায় থাকবে? রেয়া মিলে। কতটুকু ঋণের সুদ পেইড করছে অলরেডি সেটা রেয়া মিলে বলা থাকবে। রেয়া মিলে বলা আছে কত টাকা? 12,000 টাকা। রেয়া মিলে বলা আছে কত? 12,000 টাকা। তাহলে 8,000 টাকা হচ্ছে বকেয়া। তাহলে রেয়া মিলের বকেয়া ঋণের সুদ কত টাকা? 8,000 টাকা। ঋণের সুদ এবং বিনিয়োগের সুদ এটা হচ্ছে কমন, সব অঙ্কেই থাকে। এবার খতে কি নির্ণয় করতে বলছে? মোট মুনাফা 80,000 টাকা ধরে নিট মুনাফা, তো আমরা এটা লিখি গতে মোট মুনাফা 80,000 টাকা ধরে মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত 80,000 টাকা। মোট মুনাফা কত? 80,000। সো মোট মুনাফা 80,000 ধরে নিট মুনাফা বের করতে হবে। সো মোট মুনাফা থেকে এখন কি বাদ দিতে হবে? মোট মুনাফা থেকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় বাদ দিতে হবে। তারপর অপরিচালন আয় ব্যয় যোগ করতে হবে। অপরিচালন যোগ অপরিচালন আয় মাইনাস অপরিচালন ব্যয়, দেন নিট লাভ বা নিট ক্ষতি। তারপরে গতে কি নির্ণয় করতে বলছে? মোট সম্পদ। গতে হচ্ছে মোট সম্পদ। তাহলে আর্থিক অবস্থার বিবরণী আংশিক শুধু সম্পদ নির্ণয় করতে হবে, শুধু অ্যাসেট। তাহলে আংশিক রায় ট্রেডার্স আর্থিক অবস্থার বিবরণী আংশিক 31 ডিসেম্বর 2024। রায় ট্রেডার্স বিশদ আয় বিবরণী আংশিক, সম্পূর্ণ করতে বলেনি। 31 ডিসেম্বর 2024 সালে সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী লেখার সময় সবসময় সতর্ক থাকতে হবে, সমাপ্ত বছর লিখতে হবে, কারণ 1 বছরের জন্য করা হয়। আর উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় সমাপ্ত বছর কোনোভাবেই লেখা যাবে না, লিখলে একটি ভুল হিসাবে কাউন্ট হবে, কারণ এটি সমাপ্ত বছরের জন্য করা হয় না, একটি নির্দিষ্ট দিনের বা বিশেষ দিনের বা বিশেষ তারিখের জন্য প্রস্তুত করা হয়। এটি এমসিকিউতেও আসতে পারে। তার সব আমরা একদম শুরু থেকে একবার পড়বো, পুরো অঙ্কটা করে ফেলবো। প্রথমে আসি নগদ তহবিল। নগদ তহবিল কোথায় যাবে? চলতি সম্পদ। তাহলে গ নম্বরে আমাদের চলতি সম্পদে যাবে। গ নম্বরে চলতি সম্পদ, আমাদের শিরোনাম হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদ, চলতি সম্পদের পরে স্থায়ী সম্পদ। তাহলে চলতি সম্পদের মধ্যে হাতে নগদ কত? নগদ তহবিল 32,000। নগদ তহবিল হচ্ছে 32,000। 2 নম্বর কলামে যাবে, কোনো দাগ নাই তাই। এরপরে আসি হচ্ছে প্রাপ্য হিসাব 8,000 টাকা দাগ আছে। প্রাপ্য হিসাব 8,000 টাকা দাগ আছে। প্রাপ্য হিসাব 8,000 টাকা। প্রাপ্য হিসাব হচ্ছে একটি চলতি সম্পদের সাথে দাগ আছে, মানে সমন্বয় কাজ আছে। কি সমন্বয় কাজ আছে দেখি? প্রাপ্য হিসাবের উপরে 2,000 টাকা অনাদায়ী দেনা, অর্থাৎ 2,000 টাকা অনাদায়ী, নতুন অনাদায়ী পাওনা। এই 2,000 টাকা বাদ দেওয়ার পরে অবশিষ্ট প্রাপ্য হিসাবের পরে আবার 5% সঞ্চিতি রাখতে বলছে। প্রাপ্য হিসাব 2,000, অবশিষ্ট দেনাদার কত? 6,000। এই 6,000 টাকার উপর 5%, 6,000 টাকার উপর কত? 5%, 5 6 30, অর্থাৎ 300 টাকা। 300 টাকা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সো মাইনাস নতুন অনাদায়ী পাওনা মাইনাস নতুন
অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে ৬,০০০ থেকে ৩০০ টাকা বাদ দিলে কত হবে? ৫,৭০০ টাকা। ৬,০০০ থেকে ৩০০ টাকা বাদ দিলে ৫,৭০০ টাকা। সো নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা আবার কোথায় যাবে? পরিচালন ব্যয়ে যাবে। সো এটা আমরা পরিচালন ব্যয়ে চলে যাব খ নাম্বার। দেখি রিয়া মিলে কি কোনো অনাদায়ী পাওনা ছিল? নাই। নতুন কোনো পুরাতন অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি কোনোটাই নাই। তাহলে নতুন অনাদায়ী পাওনা কত? ২,০০০ যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? ৩০০। তাহলে টোটাল কত হবে? ২৩০০ টাকা অনাদায়ী পাওনা খরচ হিসেবে কাউন্ট হবে, ২৩০০ টাকা। ওকে, প্রাপ্য হিসাব প্রারম্ভিক মজুত পণ্য যাবে কোথায়? প্রত্যক্ষ ব্যয়। যেহেতু আমাদের মোট লাভ দেয়া আছে, এটা আমাদের লাগবে না। ৮% বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ কত? ১,৮০,০০০ টাকা যাবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ ১,৮০,০০০ টাকা। দীর্ঘমেয়াদী বিনিয়োগ ৮% বিনিয়োগ এক লক্ষ কত? ১,৮০,০০০ টাকা। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ১,৮০,০০০ যাবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের যে সুদটা, এই সুদটুকু যতটুকু বকেয়া আছে সেটা চলতি সম্পদে যাবে। সো বকেয়া বিনিয়োগের সুদ কত ছিল? এটা এখানে আসবে। বকেয়া বিনিয়োগের সুদ, বকেয়া বিনিয়োগের সুদ ছিল কত টাকা? ক নাম্বারে আমরা পাবো। বকেয়া বিনিয়োগের সুদ ছিল ৪,৪০০ টাকা। বকেয়া বিনিয়োগের সুদ ছিল ৪,৪০০ টাকা। আর বিনিয়োগের মোট সুদটা কোথায় যাবে? অপরিচালন আয়ে যাবে। তো বিনিয়োগের মোট সুদ কত কি বলা ছিল? বিনিয়োগের মোট সুদ হচ্ছে ১৪,৪০০। ১৪,৪০০ আয়ে যাবে। ১৪,৪০০ বিনিয়োগের সুদ। যেহেতু অপরিচালন আয় আর কিছু নাই, তাই আমরা ৩ নাম্বার কলামেই লিখলাম বিনিয়োগের সুদ। তাহলে টোটাল বিনিয়োগের সুদটা হচ্ছে অপরিচালন আয়, যতটুকু বকেয়া থাকবে ততটুকু চলতি সম্পদে লিখলাম আমরা। আবার রিয়া মিলে যাব। ওকে, এটার কাজ কমপ্লিট। এবার আসবাবপত্র হচ্ছে ১,৬০,০০০। আসবাবপত্রের সাথে দাগ আছে। আসবাবপত্রের সাথে কেন দাগ আছে? আসবাবপত্র 10% অবচয় ধরতে হবে। আসবাবপত্রের উপরে পুঞ্জীবিত অপচয় আছে আবার কত? ১০,০০০ টাকা। সো আসবাবপত্র কত? ১,৬০,০০০ টাকা। এর উপরে 10% অবচয় ধার্য করলে কত হবে? ১৬,০০০ টাকা হবে। তো আসবাবপত্রের উপরে 10% অবচয় ১৬,০০০, আর পুঞ্জীবিত অবচয় কত ছিল? ১০,০০০। ১৬, তাহলে দেখো ১৬,০০০ টাকা হচ্ছে চলতি বছরের অবচয়, আর ১০,০০০ টাকা হচ্ছে পুঞ্জীবিত অবচয়। তাহলে ১৬ আর ১০ যোগ করলে টোটাল পুঞ্জীবিত অবচয় কত? ১৬ আর ১০ ২৬,০০০ টাকা। দেখো আসবাবপত্র কত আছে? ১,৬০,০০০ টাকা মাইনাস পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়ের মধ্যে কি করছি আমরা? কারেন্টের পূর্বের অবচয় ছিল কত? ১০, আর কারেন্ট ইয়ারের বার্ষিক অবচয় কত? ১৬। তাহলে টোটাল পুঞ্জীভূত অবচয় ২৬,০০০ টাকা। তাহলে ১,৬০,০০০ থেকে মাইনাস ২৬,০০০ বাদ দিলে কত হবে? ১,৩৪,০০০ টাকা বহির্মূল্য। এই অবচয়টা কারেন্ট ইয়ারের যে ১৬,০০০ টাকা, এটা চলতি বছরের বার্ষিক অবচয়, পরিচালন ব্যয় যাবে ১৬,০০০ টাকা। ১৬,০০০ টাকা আসবাবপত্রের অবচয়,
আসবাবপত্রের অপচয় 16,000 টাকা। ওকে, আসবাবপত্র। এবার আসে ঋণ। ঋণ কোথায় ছিল? দীর্ঘমেয়াদী দায়। তো দায় আমাদের তো নির্ণয় করতে বলেনি, সুতরাং এই 2 লক্ষ টাকা আসবে না। কিন্তু এই 2 লক্ষ টাকার যে সুদটা, 2 লক্ষ টাকার সুদটা, মোট সুদ কোথায়? মোট সুদটা কোথায় যাবে? অপরিচালন ব্যয়ে যাবে। তাহলে ক নাম্বার আমাদের আছে মোট সুদ। ঋণের মোট সুদ কত? 20,000। তো 20,000 টাকা অপরিচালন ব্যয়ে যাবে। 20,000 টাকা, 20,000 টাকা ঋণের সুদ। ঋণের সুদ এটা বিয়োগ করতে হবে। আর ঋণের সুদ যতটুকু বকেয়া ছিল সেটা কোথায় যাবে? চলতি দায়ে যাবে। তো চলতি দায় তো আমাদের নির্ণয় করতে বলেনি, সুতরাং সেটা আর এখানে আসবে না। তাহলে 10% ঋণ, 2 লক্ষ টাকা কোথায় যাওয়ার কথা ছিল? দীর্ঘমেয়াদী দায়। দায় নির্ণয় করতে বলেনি, যাবে না। ঋণের সুদ হচ্ছে অপরিচালন ব্যয়, মোট সুদটা হচ্ছে অপরিচালন ব্যয়। আমরা সেই 20,000 টাকা লিখেছি এবং যতটুকু বকেয়া ছিল সেটা চলতি দায়ে যাবে। তো দায় নির্ণয় করতে বলেনি, সুতরাং যাবে না। পুঞ্জীবিত অবচয়টা আমরা বিয়োগ করেছি। মূলধন মালিকানা সত্ত্বের অংশ, মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলেনি, সুতরাং যাবে না। প্রদায় হিসাব চলতি দায়, আমাদের দায় নির্ণয় করতে বলেনি, যাবে না। উত্তোলন মূলধন থেকে বিয়োগ করতে হয়, আমাদের মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলেনি, যাবে না। ক্রয় এবং বিক্রয়, আমাদের যেহেতু মোট লাভ দেয়া আছে, অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যায়। সো আমাদের ক্রয় এবং বিক্রয় কোনোটাই লাগবে না, যেহেতু মোট লাভ দেয়াই ছিল। বেতন পরিচালন ব্যয়, এটা যাবে। বেতন কত টাকা? বেতন হচ্ছে 24,000 টাকা। বেতন 24,000। কোনো দাগ নাই, তাই 2 নাম্বার কলামে। দাগ থাকলে 1 নাম্বার কলামে আসতো। বেতনের পরে আছে দেখো ভাড়া পরিচালন ব্যয় কত? ভাড়া হচ্ছে 4,000 টাকা। ভাড়া 4,000 টাকা। ভাড়া হচ্ছে 4,000, কোনো দাগ নাই, তাই আমরা 2 নাম্বার কলামে লিখলাম। ভাড়ার পরে বিমা সিলামি। বিমা সিলামি কত টাকা? বিমা সিলামি 6,000 টাকা। বিমা সিলামি 6,000 টাকা। বিমা সিলামি হচ্ছে 6,000 টাকা। বিমা সিলামি 6,000 টাকা। তো এই ছিল আমাদের পরিচালন ব্যয় সবগুলো। এবার ঋণের সুদ, বিনিয়োগের সুদ, এটা অলরেডি আমরা লিখে ফেলছি। এবার যে সমন্বয় চেক করব। সমাপনী মজুত পণ্য কোথায় যায়? সমাপনী মজুত পণ্য যায় হচ্ছে চলতি সম্পদে। হ্যাঁ, আমাদের চলতি সম্পদে লিখতে হবে। আর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেনি, সেখানে যাবে না। সো 80,000 টাকা গ নম্বরে চলতি সম্পদ। 80,000 টাকা সমাপনী মজুত। 80,000 টাকা সমাপনী মজুত। ওকে, সমাপনী মজুত। প্রারম্ভিক মজুত পণ্য, এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। প্রারম্ভিক মজুত পণ্য থেকে 1,000 টাকা বাদ দিতে হচ্ছে মনিহারি খরচ। সো মনিহারি প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে থেকে যেটা বিয়োগ করতে হবে, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যে, এগুলো নোট করে রাখবা। প্রারম্ভিক মজুদের মধ্যে যে মনিহারি থাকে, মানে বছরের শুরুর মনিহারি, আর বছরের শুরুতে সাধারণত মনিহারিটা কি হিসাবে দেখানো হয়? খরচ হিসাবে। আবার বলি, দেখো এটা মনে করো হিসাবকাল শুরুতেই যে হলো প্রারম্ভিক মজুত পণ্য। সো প্রারম্ভিক মজুত পণ্য কি? খরচ। এই প্রারম্ভিক মজুদের মধ্যে যে মনিহারি অন্তর্ভুক্ত থাকে সেটাকে খরচ হিসাবে ট্রিট করা হয়। এটা হলো বছরের শেষে অবিকৃত সমাপনী মজুদ। সমাপনী মজুদ হচ্ছে একটি চলতি সম্পদ। সমাপনী মজুদের মধ্যে যে মনিহারি অন্তর্ভুক্ত থাকে, সেই মনিহারিটা হচ্ছে অব্যবহৃত মনিহারি, আর অব্যবহৃত মনিহারিটাও কি বলতো? চলতি সম্পদ। তো প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 10,000 টাকা, এটা প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বিয়োগ করতে হবে। সো প্রারম্ভিক মজুদের কাজ যেহেতু নাই, তাহলে এটা করতে হবে না। এই 10,000 টাকা মনিহারি হচ্ছে খরচ, আর মনিহারি খরচ আমরা কোথায় লিখবো? পরিচালন ব্যয় লিখতে হবে। মনিহারি খরচ, মনিহারি খরচ 10,000 টাকা 1 নাম্বার কলামে লিখলাম। কেন লিখলাম দেখো, পরে আবার কি বলেছে? সমাপনী মজুদের মধ্যে 6,000 টাকা মনে অন্তর্ভুক্ত আছে। সো আমরা দেখো এই যে দাগ দিছি কিন্তু কাজ করি নাই, দেখো এটা আমরা অলরেডি ভুল করছি। সমাপনী মজুদ পণ্য কত? 80,000। এই 80,000 থেকে এই মনিহারিটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 74,000 টাকা হবে সমাপনী মজুদ। সমাপনী মজুদ কত হবে? 74। এটা আমরা একটু কারেকশন করেছি। গ নাম্বারে সমাপনী মজুদ হচ্ছে 74,000 টাকা। কিভাবে?
80,000 মাইনাস 6,000 টাকা মনিহারি আছে, তাহলে 74,000 টাকা হচ্ছে সমাপনী মজুদ। এখন আচ্ছা বিয়োগ করলাম, এখন সমাপনী মজুদের মধ্যে যে 6,000 টাকা, এই 6,000 টাকা হচ্ছে অব্যবহৃত মনিহারি। তো অব্যবহৃত মনিহারি কোথায় যাবে? অব্যবহৃত মনিহারি অব্যবহৃত মনিহারি হচ্ছে, অব্যবহৃত মনিহারিটা কি বলতো? চলতি সম্পদ। তো এখানে গেল, এবং অব্যবহৃত মনিহারি থেকে বাদ দিতে হবে। তো খ নাম্বারে আসি, মনিহারি 10,000 টাকা আর অব্যবহৃত মনিহারি কত? 6,000 টাকা মাইনাস অব্যবহৃত মনিহারি কত টাকা? তাহলে মনিহারি অ্যাকচুয়ালি খরচ হলো, মনিহারি খরচ 10,000 টাকা ছিল, তার মধ্যে অব্যবহৃত 6,000 আছে, তাহলে অ্যাকচুয়ালি খরচ কত টাকা হবে? 4,000 টাকা হবে। আর অব্যবহৃত মনিহারি 6,000 আরেকবার কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। তো এই এন্ট্রিটা একটু জটিল ছিল। প্রাপ্য হিসাব 2% অনাদায়ী দেনা অবশিষ্টের উপরে সঞ্চিত রাখতে হবে, এটা আমরা অলরেডি পরিচালন ব্যয় লিখেছি এবং প্রাপ্য হিসাব থেকে বাদ দিছি। অনাদায়ী পাওনা লিখেছি এবং গ নাম্বারে প্রাপ্য হিসাব থেকে বাদ দিছি, তাহলে এটার কাজ অলরেডি শেষ। আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয় একবার পরিচালন ব্যয় যাবে, আমরা লিখেছি, এবং সম্পত্তি থেকে বিয়োগ করতে হবে, সেটাও আমরা লিখেছি। দেখো আসবাবপত্রের অবচয় আর লিখেছি, গ নম্বরে ওটা বিয়োগ করছি, তো আমাদের কাজ শেষ। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা ক্যালকুলেশন করতে হবে। পানি খেয়ে নিই। তো আসো প্রথমে আমরা হচ্ছে টোটাল আমাদের পরিচালন ব্যয়গুলো কত সেটা লিখব। 2,300 যোগ 16 2,3 যোগ 24 2,3 যোগ 10 2,3 যোগ 4 2,3 56,300। তাহলে টোটাল পরিচালন ব্যয় হচ্ছে 56,300। এটা হচ্ছে মোট লাভ। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা পাওয়া যাবে। পরিচালন মুনাফা কত? পরিচালন মুনাফা হচ্ছে 23,700। এটা আমরা একটু নিচে লিখি, 23,000 কত? 23,700। 23,700। আর বিনিয়োগের সুদ কত ছিল? 14,400। আর ঋণের সুদ কত ছিল? 20,000। তো অপরিচালন আয়টা যোগ হবে আর ঋণের সুদটা কি হবে? বিয়োগ হবে। 14,000, ঠিক আছে তো? 14,400 আর 20,000, হ্যাঁ। তাহলে আমাদের নিট লাভ বের হবে কত? নিট লাভ তো 23,700 বরাবর আমরা লিখতে পারি পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? পরিচালন মুনাফা। 23,700 যোগ 14,400 মাইনাস 20, তাহলে নিট লাভ হবে আমাদের হচ্ছে 18,100। তাহলে নিট লাভ কত? 18,100 টাকা। ওকে, এবার আসে আমাদের উত্তর হয়েছে 18,100। এখন সর্বশেষ মোট সম্পদ নির্ণয় করতে হবে। সো প্রথমে হচ্ছে টোটাল চলতি সম্পদগুলো। চলতি সম্পদ কত? 32, 3 যোগ 5,700 যোগ 4,400 যোগ 74 যোগ 6, 1,22,000, 1,22,100। এটা হচ্ছে টোটাল চলতি সম্পদ। আর বিনিয়োগ হচ্ছে 1,80,000। আর স্থায়ী সম্পদ কত? 1,60,000 থেকে 1,34,000। সো 1,34,000। তো 1,22,100 যোগ 80 যোগ 1,34,000, তাহলে আমাদের টোটাল কত হয়? 4,36,100 টাকা হচ্ছে টোটাল মোট সম্পদ। মোট সম্পদ এটা হচ্ছে মোট চলতি সম্পদ, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং এটা হচ্ছে স্থায়ী সম্পদ। সো তিনটা যোগ করলে
4,36,100 টাকা। হ্যাঁ, 4,36,100। সো দ্যাটস অল। দেখতে দেখতে 10টি আমার যে সাজেশনমূলক 10টি সিকিউ ছিল, সেই 10টির আজকে 10ম ক্লাস, অর্থাৎ সর্বশেষ ক্লাস। হয়তো ক্লাসগুলো ইউটিউবে থাকবে, দীর্ঘদিন থাকবে। তো আমার বিশ্বাস, আমার অফলাইনে 13 বছর আমি পড়িয়েছি, অসংখ্য অগণিত ছাত্রছাত্র পড়িয়েছি। তো তার সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বলতে পারি, এটা আসলে চাপা না। কোনো ছাত্রছাত্রী যদি এই 10টা সিকিউ বারবার করতে পারে, বারবার আমি যে স্টাইলে করালাম এটা যদি বারবার কোনো ছাত্রছাত্রী করে, হাজার হাজার অঙ্ক করার দরকার নেই, 10টি অঙ্ক যদি সে বারবার করে, ইনশাল্লাহ সে আর্থিক বিবরণীতে সর্বোচ্চ মার্কস পাবে। সো যদি আমার এই কষ্ট, পরিশ্রম যদি তোমার ভালো রেজাল্টের ক্ষেত্রে সামান্যতম বা ন্যূনতম অবদান রাখতে পারে, ঠিক সেদিনই আমার এই পরিশ্রম সফল হবে, আমার পরিশ্রম সার্থক হবে। তো সকলেই আমার জন্য মন খুলে দোয়া করবা এবং ভালো থাকবা, সুস্থ থাকবা। এবং বিনয়ের সাথে বলতে চাই, যদি তুমি এই ভিডিও থেকে উপকৃত হও, অবশ্যই ভিডিওগুলো তুমি তোমার ফ্রেন্ডদেরকে, তাদেরকে তুমি এই চ্যানেলটা বা ভিডিওর লিঙ্কগুলো তাদেরকে শেয়ার করবা, যেন সেও এখান থেকে উপকৃত হতে পারে। তো অনেক গ্রামে, অনেক মফস্বলে অনেক স্টুডেন্ট আছে, তারা অনেক শিখতে চায় বা ভালো শিক্ষক পান না। তো তাদের কাছেও তোমার পৌঁছানোর দায়িত্ব তোমার। এবং সে সকল শিক্ষার্থী যারা মফস্বলে থাকে, তাদের প্রাইভেটের যারা পড়তে পারে না, তারা অন্তত আমার যদি ক্লাসগুলো দেখে তারা যদি উপকৃত হয়, আমি ঠিক সেই দিনই সার্থক হব। এবং তোমরা সবাই আমার জন্য মন খুলে দোয়া করবা, যেন তোমাদের জন্য আমি পূর্ণাঙ্গ হিসাব বিজ্ঞানের পূর্ণাঙ্গ সিরিজ তোমাদের জন্য আমি ইউটিউবে ফ্রি আপলোড করতে পারি। এবং ফিনান্সেও আমি সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাদের সহযোগিতা, তোমাদের দোয়া, এটাই হচ্ছে আমার একমাত্র সম্বল। তো সবাই আমার জন্য দোয়া করবা। তোমরা সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।